পাহাড় ঘেরা সবুজ জমিতে যখন বিশ্বাসঘাতকতা তরবারির চেয়েও ভয়ঙ্কর ছিল, তখন এক গরিব রাখালের গল্প শুরু হয়। তার ছিল কেবল একটি লাঠি আর তার ভেড়ার পালের প্রতি ভালোবাসা। কিন্তু ভাগ্য তাকে রাজ্যের সিংহাসন নাড়িয়ে দেওয়া এক বিশাল ষড়যন্ত্রের মুখোমুখি এনে ফেলে। এটি এমন এক গল্প যেখানে সাহস মৃত্যুকে চ্যালেঞ্জ জানায়, যেখানে এক নির্মল হৃদয় অত্যাচারীদের লোভের সামনে রুখে দাঁড়ায়, আর রাজকীয় চক্রান্তে ভরা পরিবেশে জন্ম নেয় ভালোবাসা। কে বিশ্বাস করত যে এই সাধারণ রাখাল একদিন যুদ্ধের মাঝে দাঁড়িয়ে রাজাকে বাঁচাবে এবং তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবে? এটি কেবল আনুগত্যের গল্প নয়, এটি বিশ্বাসঘাতকতা, ভালোবাসা এবং সাহসের এক মহাকাব্য। প্রস্তুত হন এক যাত্রার জন্য যা আপনাকে সংগ্রামের কেন্দ্রে নিয়ে যাবে, যেখানে কেবল সেই টিকে থাকে যার আমি হাল ছাড়ব না বলার সাহস আছে। সন্ধ্যার সূর্য আকাশকে সোনা আর আগুনের রঙে রাঙিয়ে দিচ্ছিল, আর উঁচু পাহাড়ের মাঝে সবুজ তৃণভূমি যেন এক মায়াবী গালিচার মতো বিছিয়েছিল। সেই উর্বর উপত্যকায় বাস করত সালিম, এক এতিম যুবক যে তার অল্প কিছু ভেড়া, তার সাধারণ কুড়েঘর আর তার কাঠের লাঠি ছাড়া দুনিয়াতে আর কিছুই জানত না। তার হৃদয় ছিল স্বচ্ছ, আর সেই সারল্যের কারণে জীবন কঠিন হওয়া সত্ত্বেও সে বিশ্বকে নিষ্পাপ চোখে দেখত। সেই দিন সে তার পালকে জলের উৎসের দিকে নিয়ে যাওয়ার সময় দূর থেকে একটি রাজকীয় কাফেলা দেখতে পেল, যারা নদীর কাছে থেমেছিল। ঘোড়াগুলো ছিল সুসজ্জিত এবং গাড়িগুলো ছিল মূল্যবান কাপড় দিয়ে সাজানো। সালিম দ্বিধাগ্রস্ত পায়ে কাছে গেল। তার মনোযোগ আকর্ষণ করল একজন রাজকীয় চেহারার লোক, যিনি সাধারণ পোশাক পরা সত্ত্বেও প্রহরীদের মাঝে দাঁড়িয়ে রাজার প্রতাপ বহন করছিলেন। ইনি ছিলেন রাজা জুহায়ের, দেশের শাসক, যিনি রাজসভার চোখ এড়িয়ে এক গোপন শিকারে বেরিয়েছিলেন। কিন্তু সেই শান্ত মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ করেই গাছপালার মধ্য থেকে তরবারি হাতে মুখোশ পরা একদল ডাকাত বেরিয়ে এলো। তাদের চিৎকার উপত্যকার চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল। রাজকীয় প্রহরীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল এবং দ্রুত এক যুদ্ধ শুরু হল, যা বেশিক্ষণ চলল না। বেশিরভাগ প্রহরী নিহত হল, আর রাজা নিজেকে চারজন শক্তিশালী লোকের দ্বারা ঘেরা দেখলেন। সালিম এক মুহূর্তের জন্য জমে গিয়েছিল, কিন্তু সে তার ভয়ের চেয়েও শক্তিশালী কিছু অনুভব করল, যা তাকে ঠেলে দিল। সে তার কাঠের লাঠি শক্ত করে ধরল এবং যেন এক উন্মত্ত সিংহের মতো যুদ্ধক্ষেত্রে ছুটে গেল। সে একজন ডাকাতকে মাথায় জোরে আঘাত করে মাটিতে ফেলে দিল, তারপর দ্রুত ঘুরে অন্য একটি আক্রমণ প্রতিহত করল। রাজা বিস্মিত ও প্রশংসায় ভরা চোখে তাকালেন, কারণ তিনি সেই রাখাল যুবকের মধ্যে এমন সাহস দেখলেন যা তিনি তার সেনাপতিদের মধ্যেও দেখেননি। চারদিক থেকে তরবারি ছুটে এলো এবং সালিমের কাঁধে গভীর ক্ষত সৃষ্টি করল। কিন্তু তার চিৎকার চারপাশে ছড়িয়ে পড়ল যখন সে পাগলের মতো লড়াই করছিল। সে তার লাঠি আর ক্ষিপ্রতা ব্যবহার করে শত্রুদের ছত্রভঙ্গ করে দিচ্ছিল। এই সাহসের জোরে রাজা আবার লড়াইয়ের সুযোগ পেলেন এবং শত্রুদের ওপর আক্রমণ করলেন। ফলে তারা একে একে পালাতে শুরু করল। পেছনে ফেলে গেল মৃতদেহ আর পরাজয়ের ছাপ। যুদ্ধ শেষে রাজা জুহায়ের এক পাথরের ওপর বসে হাঁপাচ্ছিলেন। তার তরবারি থেকে রক্ত ঝরছিল। সালিম তার দিকে এগিয়ে গেল, তার মুখ ধুলো আর রক্তে মাখা। সে কম্পিত কণ্ঠে বলল, আপনি কি ভালো আছেন মহামান্য? রাজা ক্লান্তির মধ্যেও হাসলেন এবং যুবকের কাঁধে হাত রেখে বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ হে রাখাল। আমি এমন সাহসী হৃদয় আগে কখনো দেখিনি। তোমার নাম কি? সালিম লাজুকভাবে উত্তর দিল, আমার নাম সালিম, আমি একজন সামান্য রাখাল। রাজা হাসলেন এবং গভীর সুরে বললেন, আজ থেকে তুমি আর সামান্য রাখাল নও, তুমি তোমার রক্ত দিয়ে আমার হৃদয়ে তোমার নাম লিখেছ। যুদ্ধের কয়েক ঘণ্টার মধ্যেই রাজা জুহায়ের সালিমকে রাজকীয় কাফেলায় নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। রাজা তার পাশে বসলেন এবং তার কাঁধ থেকে রক্ত ঝরতে দেখে কাফেলার বিশেষ চিকিৎসককে ডেকে রাখালের ক্ষত সারিয়ে দিতে বললেন। রাজা সালিমের হাতে হাত রেখে বললেন, হে যুবক, তুমি না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না। আমি অনেক নেতা আর সৈন্য দেখেছি, কিন্তু তোমার আজকের এই সাহস আমি জীবনেও ভুলব না। সালিম দ্বিধাগ্রস্তভাবে বলল, তার কণ্ঠস্বর ক্ষীণ, মহামান্য, আমি শুধু আমার মন যা বলেছে তাই করেছি, আমি কোনো পুরস্কার চাইনি। রাজা হেসে বললেন, তুমি প্রত্যাখ্যান করলেও পুরস্কার তোমার কাছে আসবে, তুমি আমার সঙ্গে প্রাসাদে যাবে।
যখন রাজকীয় শোভাযাত্রা প্রাসাদের ফটকের কাছে পৌঁছাল, সালিম এক অজানা ভয় অনুভব করল। তার সামনে সূর্যাস্তের আলোয় ঝলমলে উঁচু দেয়াল আর সোনা ও দামি কাঠ দিয়ে সাজানো দরজা। সে প্রথমবার প্রাসাদে প্রবেশ করল। তার চোখ প্রতিটি কোণে লেগে রইল। বিশাল স্তম্ভ, বিশাল হলঘর আর রত্নপাথরের মতো সূর্যরশ্মি প্রতিফলিত করা ঝর্ণা ও ফুলে ভরা বাগান। এত কিছুর পরও সে একাকিত্ব বোধ করল। সে মনে মনে বলল, আমি একজন সাধারণ রাখাল, আমি এখানে কি করছি? প্রাসাদের ভেতরে কারো চোখে সালিমের জন্য কোনো উষ্ণতা ছিল না। কিছু কর্মচারী তাকে নিয়ে ফিসফিস করছিল, অন্যরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। কিন্তু সবচেয়ে বেশি যে তাকে চিন্তিত করেছিল সে হল যুবরাজ রায়ান, রাজার ভাতিজা। রায়ান নিজেকে সিংহাসনের বৈধ উত্তরাধিকারী মনে করত, আর যখন সে দেখল রাজা সালিমের দিকে উষ্ণভাবে হাসছেন, তখন তার হাসি জমে গেল এবং তা এক জ্বলন্ত ঈর্ষায় পরিণত হল। একদিন রাতে রায়ান তার বিশ্বস্ত উজির শিহাবের সাথে মোমবাতির টিমটিম আলোয় এক অন্ধকার হলে বসেছিল। সে শীতলভাবে বলল, দেখেছ তো আমার চাচা কিভাবে ওই রাখালকে দেখছে, যেন সে তার নিজের ছেলে। সে যদি এখানে বেশি দিন থাকে তবে সে আমার চেয়েও তার কাছের হয়ে যাবে। শিহাব ধূর্ত হাসি হেসে বলল, চিন্তা করবেন না হুজুর, সালিমের মতো ছেলেদের প্রাসাদে কোনো স্থান নেই। আমরা নিশ্চিত করব যে রাজা তাকে সেভাবেই দেখুক যেভাবে আমরা দেখি, একজন বহিরাগত হিসেবে। সালিম রাজার দেওয়া একটি সাধারণ কক্ষে বাস করত, কিন্তু সে শান্তি পাচ্ছিল না। সেই রাতে সে জানালার কাছে দাঁড়িয়ে বাগানের রাতের নীরবতা দেখছিল। সে মনে মনে ফিসফিস করে বলল, আমার কি উপত্যকায় থাকাই উচিত ছিল? এখানে আমার মনে হচ্ছে না আমি এই জায়গার কেউ। মনে হচ্ছে কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে, এমন কিছু যা থেকে আমি পালাতে পারব না। সালিমের প্রাসাদে থাকার কয়েকটা দিন ধীরে ধীরে কেটে গেল, কিন্তু তার জীবন আর আগের মতো রইল না। রাজা জুহায়ের তাকে তার ব্যক্তিগত সভায় ডাকতেন এবং বন্ধুর মতো কথা বলতেন। রাজা সালিমের মধ্যে এক সততা ও সাহস দেখতে পেয়েছিলেন, যা তিনি তার সভাসদদের জটিল হিসাব নিকাশের মধ্যে খুঁজে পাননি। তিনি রাজ্যের কিছু বিষয়ে তার পরামর্শ নিতে শুরু করলেন, আর এতেই রায়ান সহ অনেকের মধ্যে বিরক্তি জন্মাল। একদিন সন্ধ্যায় রায়ান কয়েকটি মশাল জ্বালানো এক ঘরে বসল, তার মুখে চাপা ক্রোধের ছাপ। সে তার বিশ্বস্ত উজির শিহাবকে বলল, দেখলে তো ওই রাখাল কিভাবে আমাদের মাঝে ঘুরে বেড়ায়? কাল সে তার ভেড়াদের তাড়া করত, আর আজ সে রাজার পাশে এমনভাবে বসে আছে যেন সে রাজবংশের কোনো যুবরাজ। শিহাব হেসে বলল, কিন্তু হাসিটা ছিল ধূর্ত। এটা আমাদের জন্য একটা সুযোগ হুজুর। যদি রাজা তার বিশ্বাস অর্জন করে তবে আমরা অনেক কিছু হারাব। তাকে তার অবস্থান পাকা করার আগেই ধ্বংস করে দিতে হবে। রায়ান ভ্রু কুঁচকে শীতলভাবে বলল, তোমার কোনো পরিকল্পনা আছে কি? শিহাব ফিসফিস করে বলল, আমরা রাজাকে বিশ্বাস করাবো যে সালিম একজন বিশ্বাসঘাতক। একটি জাল চিঠি দেখাবো যাতে প্রমাণ হবে যে সে রাজ্যের শত্রুদের সাথে যোগাযোগ করছে, আর সৎ কিছু তার বিরুদ্ধে চলে যাবে। এই সময় সালিম অলঙ্কৃত রাজপথ ধরে হাঁটছিল, এই অদ্ভুত জগতের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার ভেতরের অনুভূতি তাকে মিথ্যা বলেনি। সে অনুভব করছিল যে চোখ তাকে অনুসরণ করছে এবং কিছু মুখ তাকে মিথ্যা হাসি উপহার দিচ্ছে। এক রাতে সে যখন শান্ত বাগানে হাঁটছিল তখন দ্রুত পায়ের শব্দ শুনতে পেল। সে ঘুরে দেখল যে একজন যুবতী তার সামনে দাঁড়িয়ে আছে, তার শক্তিশালী চেহারা আর বুদ্ধির ঝিলিক দেওয়া চোখ। ইনি ছিলেন লিয়ান, প্রধান প্রহরী আদেলের কন্যা। লিয়ান স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি সালিম, তাই না? সালিম অবাক হয়ে মাথা ঝাঁকাল। সে আবার বলল, তুমি রাজাকে বাঁচিয়েছ, কিন্তু বিশ্বাস করো এই প্রাসাদে কেবল সাহস যথেষ্ট নয়। এখানে এমন লোক আছে যারা তোমার মুখে হাসে কিন্তু তোমার পিঠে ছুরি মারতে প্রস্তুত। সালিম তার বুকে এক শীতলতা অনুভব করল এবং বলল, তুমি কি বলতে চাইছ যে কেউ রাজাকে আঘাত করতে চায়? সে নিচু স্বরে উত্তর দিল, হয়তো তুমি যা ভাবছ তার চেয়েও বেশি। আমি কিছু ষড়যন্ত্রের ফিসফিস শুনেছি যা গোপনে চলছে। সাবধানে থেকো সালিম, প্রাসাদ তোমার পরিচিত পাহাড়ের চেয়েও বেশি বিপজ্জনক। সেই রাতে সালিমের চোখে ঘুম ছিল না। সে লিয়ানের কথা এবং তার গভীর কণ্ঠস্বর মনে করছিল, যা এক আন্তরিক সতর্কতা বহন করছিল। সে তার কক্ষের ছাদের দিকে তাকিয়ে মনে মনে শপথ করল,
আমি রাজাকে তার দেয়ালের বাইরের শত্রুদের হাত থেকে বাঁচিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আসল বিপদ এই দেয়ালের ভেতরেই। প্রাসাদে দিনগুলো ধীরে ধীরে কাটছিল, আর সালিম প্রতিদিন অনুভব করছিল এক জটিল ষড়যন্ত্রের জালের উপর দিয়ে হাঁটার চাপ। রাজা জুহায়ের আগের চেয়েও বেশি তার ওপর নির্ভর করতেন, তাকে শাসনের সভায় বসাতেন এবং তার সাধারণ পরামর্শ শুনতেন, যা আসত এক সৎ হৃদয় থেকে, কোনো জটিল হিসাব থেকে নয়। কিন্তু সালিম যত রাজার কাছাকাছি হচ্ছিল, রায়ানের হৃদয়ে ঈর্ষার আগুন ততই জ্বলছিল। সে তাকে এক ক্ষুধার্ত নেকড়ের মতো দেখত যে সুযোগের অপেক্ষায় আছে। এক সন্ধ্যায় সালিম যখন প্রাসাদের উঠোনে তরবারি চালনা অনুশীলন করছিল, তখন প্রধান প্রহরী আদেলের মেয়ে লিয়ান তার কাছে এলো। সে একটি সাধারণ পোশাক পরেছিল, কিন্তু তার চেহারায় এমন এক শক্তি ছিল যা সালিমকে অনুশীলন থামাতে বাধ্য করল। লিয়ান সাহসের সাথে তার তরবারি ধরে বলল, এভাবে তরবারি ধরবে না, প্রথম লড়াইয়েই তুমি হেরে যাবে। সালিম তার কথায় চমকে গেল, কিন্তু সে সালিমের হাত ধরে তরবারির অবস্থান ঠিক করে দিল এবং হালকা হেসে বলল, এই নাও, এবার একটা আঘাত করার চেষ্টা করো। সালিম এমন কাউকে কাছে পেয়ে অভ্যস্ত ছিল না যে তাকে এত কাছ থেকে শেখায়, কিন্তু তার কথা আর ব্যক্তিত্ব তাকে এক ভিন্ন অনুভূতি দিল। তারা কয়েকবার অনুশীলনের আঘাত বিনিময় করল এবং হঠাৎ সালিমের পা জড়িয়ে গেল আর তার হাত থেকে তরবারি পড়ে গেল। লিয়ান হেসে বলল, মনে হচ্ছে ডাকাতদের মোকাবেলা করার সাহস মানে এই নয় যে তোমার শেখার প্রয়োজন নেই। সালিম হাসল এবং উত্তর দিল, হতে পারে, কিন্তু আমি যোদ্ধা হতে চাই না, আমার জন্য সৎ থাকাটাই যথেষ্ট। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। এরপর লিয়ান ফিসফিস করে বলল, আমি জানি তুমি এই প্রাসাদের লোকদের থেকে আলাদা, তাই আমি তোমাকে সতর্ক করছি, আসছে উৎসবে রাজাকে হত্যা করার জন্য কেউ পরিকল্পনা করছে। সালিম তার কথা শুনে জমে গেল এবং দৃঢ়তার সাথে বলল, তুমি কিভাবে জানলে? লিয়ান বলল, আমি বাবাকে কিছু নেতার সাথে কথা বলতে শুনেছি, মনে হচ্ছে এটি তোমার ধারণার চেয়েও বড় ষড়যন্ত্র। আমার বাবা নিজেই রাজাকে সতর্ক করছেন, কিন্তু রায়ান আর শিহাব সত্য গোপন করছে। সালিম অজান্তেই তার হাত ধরে ফেলল এবং বলল, লিয়ান, আমি কাউকে রাজার ক্ষতি করতে দেব না। তিনি আমাকে দারিদ্র্য আর হতাশা থেকে বাঁচিয়েছেন, আর আমি বিশ্বাসঘাতকতার কারণে তাকে পড়তে দেব না। লিয়ানের গাল লাল হয়ে গেল এবং সে ফিসফিস করে বলল, সাবধানে থেকো সালিম, যাদের তুমি দিনে হাসতে দেখো তারা তোমাকে অন্ধকারে মেরে ফেলতে পারে। সেই রাতে সালিম তার কক্ষে ফিরল, তার হৃদয় উদ্বেগ আর ক্রোধের মিশ্রণে ভরে উঠল। সে তার জানালার সামনে বসে চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি রাজাকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়েছি, কিন্তু প্রাসাদের যুদ্ধ এর চেয়ে অনেক বেশি বিপজ্জনক। কে জানে, হয়তো আমি এখান থেকে জীবিত বের হতে পারব না। রাজকীয় মহাধুমধামের রাত এলো। রাজা জুহায়ের সকল নেতা ও সম্ভ্রান্ত ব্যক্তিকে সিংহাসন কক্ষে আমন্ত্রণ জানালেন রাজ্যের বিজয়ের স্মৃতি উদযাপন করার জন্য। হলঘরগুলো সিল্ক আর সোনা দিয়ে সাজানো হয়েছিল, আর বিশাল টেবিলগুলোতে মোমবাতির আলোয় ঝলমল করছিল দামি খাবার। কিন্তু দৃশ্যটি সুন্দর হলেও সালিম তার হৃদয়ে এক ভার অনুভব করছিল। লিয়ানের হত্যার ষড়যন্ত্রের কথা তার মন থেকে যাচ্ছিল না, এবং সে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছিল। লিয়ান সালিমের কাছে এসে চাপা কণ্ঠে ফিসফিস করল, আমি কিছুক্ষণ আগে শিহাবকে রাজকীয় রান্নাঘরে ঢুকতে দেখেছি, তার হাতে একটি ছোট শিশি ছিল, আমার খারাপ লাগছে। সালিম চোখ ছোট করে বলল, আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজাকে তার খাবারে হাত দিতে দেব না। রাজা তার সিংহাসনে বসলেন, আর কর্মচারীরা তার সামনে একটি দামি রূপার ঢাকনা দেওয়া থালা রাখল। সালিম দেখল শিহাবের হাত একটি গোপন দৃষ্টি পাঠাচ্ছে রায়ানের দিকে, যে হালকা হাসল, যেন কিছুর অপেক্ষায় আছে। যে মুহূর্তে রাজা খাবার খেতে হাত বাড়ালেন, সালিম দ্রুত এক কদম এগিয়ে গিয়ে রাজার সামনে থেকে থালাটি সজোরে সরিয়ে দিল। থালাটি মেঝেতে পড়ে গেল, আর মাংসের টুকরোগুলো লাল গালিচায় ছড়িয়ে পড়ল। সকলে নীরবতা আর বিস্ময় দাঁড়িয়ে রইল। রায়ান কৃত্রিম ক্রোধে চিৎকার করে বলল, তুমি কি পাগল হয়ে গেছ রাখাল? রাজার অপমান করার সাহস তোমার কি করে হল? সালিম দৃঢ়তার সাথে উত্তর দিল, তার কণ্ঠস্বর হলে প্রতিধ্বনিত হল, মহামান্য, আপনার খাবারে বিষ আছে, আমি নিশ্চিত যে আজ রাতে কেউ আপনাকে হত্যা করতে চায়। উপস্থিতদের মধ্যে ফিসফিস শুরু হল।
শিহাব এগিয়ে এসে হতবাক হওয়ার ভান করে বলল, এ কেমন মিথ্যা অভিযোগ? একজন নোংরা রাখাল কিভাবে রাজার সামনে আমাদের মানহানি করার সাহস পায়? রায়ান রাগে প্রহরীদের দিকে ইঙ্গিত করল, ওকে ধরো, ওর অধ্যত্বের জন্য ওকে শাস্তি দিতে হবে। প্রহরীরা সালিমকে ধরার চেষ্টা করল, কিন্তু সে রাজার কাছে মিনতি করে চিৎকার করল, মহামান্য, আমার জীবনের শপথ, আমি মিথ্যা বলছি না। আপনি যদি চুপ থাকেন তবে এটি আপনার শেষ রাত হতে পারে। রাজা দ্বিধাগ্রস্ত হওয়া সত্ত্বেও প্রহরীদের সালিমকে গ্রেফতার করে জেলে রাখার নির্দেশ দিলেন এবং বললেন, যতক্ষণ না বিষয়টি যাচাই করা হয় ওকে জেলে রাখো। যদিও মিথ্যা বলে থাকে তবে ওর জীবনই হবে তার মূল্য। ঠান্ডা অন্ধকার কারাগারে সালিম হাত কড়া পড়া অবস্থায় বসে রইল। তার চোখে ক্রোধ জ্বলছিল। সে জানত সময় দ্রুত চলে যাচ্ছে আর রাজা হয়তো সত্যিকারের বিপদে আছেন। যখন সে বের হওয়ার উপায় খুঁজছিল তখন সে দ্রুত পায়ের শব্দ শুনতে পেল। দরজা ধীরে ধীরে খুলল আর লিয়ান একটি ছোট চাবি হাতে তার সামনে এলো। তার চোখ উদ্বেগে ভরা। সে চাপা কণ্ঠে বলল, আমি শিশিটি খুঁজে পেয়েছি। সালিম, বিষ সত্যি ছিল। আমাদের কিছু করতে হবে, তার আগেই তারা রাজাকে মেরে ফেলবে। রাজা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাহলে এখন মোকাবেলার সময়, আমি তাদের জিততে দেব না। লিয়ান তার হাত কড়া খুলে দিল এবং তাকে একটি ছোট তরবারি দিল। সাবধানে থেকো, পুরো প্রাসাদ তোমাকে বিশ্বাসঘাতক মনে করছে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। সালিম পরিস্থিতির মধ্যেও হাসল এবং বলল, বিশ্বাস যে কোনো তরবারির চেয়ে শক্তিশালী অস্ত্র। আমি তোমাকে একা ছাড়ব না, লিয়ান। অন্ধকারের রাত প্রাসাদকে ঘন ছায়ায় ঢেকে দিয়েছিল, আর হলঘরে ছড়িয়ে থাকা মোমবাতি রহস্যের এক স্পর্শ দিচ্ছিল। মনে হচ্ছিল দেয়ালগুলো যেন যা ঘটছে তা দেখছে। সালিম দ্রুত পায়ে কারাগার থেকে বেরিয়ে এলো, লিয়ান তার পাশে। তারা প্রহরী যাতে দেখতে না পায় সেজন্য স্তম্ভ আর পর্দার আড়ালে লুকিয়ে রইল। সালিমের হৃদয় জোরে জোরে ধুকধুক করছিল। সে জানত এই রাতই সত্যের রাত। হয় সে রাজাকে বাঁচাবে, না হয় প্রাসাদের বিশ্বাসঘাতকতার শিকার হবে। তারা সিংহাসন কক্ষের কাছে পৌঁছাল, যেখানে রায়ান আর শিহাব রাজার সামনে দাঁড়িয়েছিল। রাজার মুখ ছিল ফ্যাকাশে আর তার চোখ ছিল দিশেহারা। মনে হচ্ছিল কেউ তাকে বিশ্বাস করিয়েছে যে সালিম তার বিশ্বাস ভেঙেছে। রায়ান সততার ভান করে জোরে চিৎকার করল, মহামান্য, এই ধূর্ত রাখালকে সরানোর সময় এসেছে। সে আপনার প্রাসাদে ফাটল ধরিয়েছে এবং মিথ্যা দাবি করেছে। শিহাব সায় দিয়ে যোগ করল, আমরা তার জিনিসপত্রের মধ্যে একটি জাল চিঠি পেয়েছি, যা প্রমাণ করে যে সে রাজ্যের শত্রুদের সাথে যোগাযোগ করছে। সেই মুহূর্তে সালিম সজোরে হলের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। তার কণ্ঠস্বর গর্জন করে উঠল, অনেক হয়েছে মিথ্যা আর বিশ্বাসঘাতকতা। আমি নির্দোষ, কিন্তু আপনারাই আসল বিশ্বাসঘাতক। রাজা যেখানে ছিলেন সেখানেই জমে গেলেন, আর রায়ানের মুখে বিস্ময় আর ব্যঙ্গ মিশ্রিত হাসি ফুটে উঠল। রায়ান তার তরবারির হাতলে হাত রেখে বলল, তাহলে তুমি দাঁড়িয়ে মরার সিদ্ধান্ত নিয়েছ। আমি খুশি হব তোমার গল্পের এখানেই ইতি টানতে। রায়ান সালিমের দিকে ঝাঁপিয়ে পড়ল, আর লিয়ান তাকে যে ছোট তরবারিটি দিয়েছিল সেটি সে টেনে বের করল। হলঘরের মাঝখানে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। তাদের তরবারিগুলো তীব্র শব্দে আঘাত করছিল, তাদের মধ্যে চকমকি উঠছিল। রায়ান ছিল শক্তিশালী ও অভিজ্ঞ, কিন্তু সালিমের সাহস ও উদ্দীপনা তাকে প্রত্যাশার চেয়েও বেশি শক্তি দিয়েছিল। একই সময়ে শিহাব বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একটি বিষাক্ত ছোড়া নিয়ে রাজার কাছে যাওয়ার চেষ্টা করল। লিয়ান চিৎকার করে সতর্ক করল, মহামান্য, সাবধানে। শেষ মুহূর্তে সালিম লাফিয়ে উঠল। তার কাঁধে গভীর ক্ষত লাগল, কিন্তু সে ছোড়াটি রাজার কাছ থেকে দূরে সরিয়ে দিল। রাজা জুহায়ের নিজ চোখে দৃশ্যটি দেখলেন এবং অবশেষে বুঝলেন আসল বিশ্বাসঘাতক কে ছিল। তিনি তার স্থান থেকে উঠে দাঁড়িয়ে প্রতাপের সাথে চিৎকার করলেন, থামো সবাই! এই প্রাসাদের ন্যায়ের বিরুদ্ধে যে তরবারি উঠবে তার মালিককে কেটে ফেলা হবে। তিনি হাত তুলে প্রহরীদের নির্দেশ দিলেন, রায়ান আর শিহাবকে ধরো, তাদের আসল চেহারা উন্মোচিত হয়েছে। রায়ান পালানোর চেষ্টা করল, কিন্তু প্রহরীরা তাকে ঘিরে ফেলল। শিহাব হাঁটু গেড়ে বসে মিনতি করতে লাগল, কিন্তু রাজা তার দিকে পেছন ফিরে কঠোরভাবে বললেন, বিশ্বাসঘাতকতা কোনো মুকুট বা সিংহাসন দিয়ে ক্ষমা করা যায় না। ওকে জেলে নিয়ে যাও, আর ভোরের সময় ওর বিচার হবে। সালিম যুদ্ধের কষ্টে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার কাঁধ থেকে রক্ত ঝরছিল। লিয়ান তার দিকে ছুটে গেল এবং তার ক্ষতস্থানে হাত রেখে বলল, তুমি আবার রাজাকে বাঁচালে। আমি প্রায় তোমাকে হারাতে বসেছিলাম। সালিম ব্যথার মধ্যেও হাসল এবং ক্ষীণ কণ্ঠে উত্তর দিল,
যতক্ষণ ন্যায় জয়ী হয় ততক্ষণ আমার কোনো ভয় নেই। পরের দিনের ভোরে প্রাসাদ উত্তেজনার পারদ জড়ছিল। সৈনীরা আর প্রহরীরা সিংহাসন কক্ষে সারিবদ্ধ হয়েছিল, আর রাজা জুহায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তার পিছনে সালিম বসেছিল, তার কাঁধে ব্যান্ডেজ বাঁধা, কিন্তু সে তার দুর্বলতা দেখাতে নারাজ। রাজা জোরে বললেন, বিশ্বাসঘাতকতা আমাকে প্রায় মেরেই ফেলেছিল, যদি না একজন মানুষের সাহস থাকত। এক গরিব রাখাল যে প্রাসাদ বা সিংহাসন চিনত না, কিন্তু আনুগত্যের অর্থ জানত। তিনি সালিমের দিকে ইশারা করলেন যে কষ্ট করে উঠে দাঁড়াল। উপস্থিতের মধ্যে ফিসফিস শুরু হল, সালিম, তুমি শুধু আমার জীবনই বাঁচাওনি, আমার সিংহাসনকেও পতন থেকে রক্ষা করেছ। আজ থেকে তুমি হবে আমার বিশ্বস্ত উপদেষ্টা আর আমার সবচেয়ে কাছের মানুষ। সেই মুহূর্তে রায়ান আর শিহাব শিকলে বাঁধা অবস্থায় প্রহরীদের দ্বারা আনা হল। রায়ান ঘৃণা ভরা চোখে সালিমের দিকে তাকাল, কিন্তু রাজা কঠোরভাবে বললেন, এই রাজ্যে বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। রায়ান, তোমার রক্ত ঝরবে না, কারণ তুমি আমার রক্ত, কিন্তু তোমাকে পাহাড়ে নির্বাসিত করা হবে, যেখানে তুমি কেবল পশুদের মতোই আলো দেখবে। আর শিহাবের জন্য রাজা তাকে সকলের সামনে মৃত্যুদণ্ড দেবার নির্দেশ দিলেন, যাতে সে অন্ধ উচ্চাকাঙ্ক্ষার বিনিময়ে নিজের সম্মান বিক্রি করা সকলের জন্য শিক্ষা হয়। যখন হলঘরে গভীর নীরবতা নেমে এলো, তখন লিয়ান দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো, কিন্তু রাজার চোখের দিকে তাকিয়ে সে আত্মবিশ্বাসের সাথে মাথা তুলল। জুহায়ের উষ্ণ হাসি দিয়ে বললেন, লিয়ান, তুমি ছিলে সেই লুকানো তরবারি যা আমার প্রাসাদকে রক্ষা করেছে, এবং তুমি সেই হৃদয় যা অন্ধকারে সালিমকে একা ছাড়েনি। তিনি সালিমের দিকে তাকিয়ে যোগ করলেন, আমি কি তোমার চোখে সেই সুখ দেখতে পারি যা আমি তোমার সাহসের মধ্যে দেখেছি? সালিম প্রশ্নে চমকে গেল, কিন্তু তার কণ্ঠস্বর কেঁপে উঠল। মহামান্য, আমার যদি একটিই স্বপ্ন থাকে, তবে তা হল লিয়ান যেন আমার জীবনের সঙ্গী হয়। রাজা হাসলেন এবং বললেন, আমি এই স্বপ্নকে আশীর্বাদ করছি। আজ থেকে লিয়ান হবে তোমার স্ত্রী, আর তার হৃদয় তোমার সমর্থন হবে, যেমনটা সে সব সময় ছিল। প্রাসাদের বাইরে সালিম এক রাজকীয় শোভাযাত্রায় রাজার পাশে দাঁড়াল। সবুজ তৃণভূমি আর পাহাড় যা সে ছোটবেলা থেকে চিনত, তা তার জীবনের পরিবর্তনকে দেখছিল। কাল সে ছিল এক সাধারণ রাখাল যে নিরাপত্তার স্বপ্ন দেখত, আর আজ সে সাহস ও আনুগত্যের প্রতীক। সে দিগন্তের দিকে তাকিয়ে মনে মনে ফিসফিস করল, ভাগ্য আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু যদি আমরা ন্যায়ের জন্য লড়াই করি, তবে সে আমাদের তার চেয়েও বেশি কিছু দেয়। তার পাশে লিয়ান হাসছিল, আর রাজা তার কাঁধে হাত রেখে বলছিলেন, আজ থেকে তুমি আমার উপদেষ্টার আগে আমার ভাই। তোমার নাম না নিয়ে আমার গল্প বলা হবে না, হে সালিম। আর এভাবেই আজ আমাদের গল্প শেষ হল। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, তবে লাইক বাটনটি টিপে আমাদের সমর্থন করতে ভুলবেন না। এটি আমাদেরকে আরও দারুণ গল্প আপনাদের কাছে নিয়ে আসতে সাহায্য করবে। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন, যাতে আপনারা আমাদের নতুন নতুন আকর্ষণীয় গল্প মিস না করেন। কমেন্টে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন। আমরা সব সময় আপনাদের মন্তব্য পড়তে এবং আপনাদের সাথে কথা বলতে ভালোবাসি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর আমরা আশা করি পরের গল্পে আবার দেখা হবে।